আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের দ্য কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারের পার্ট 4 এবং এটি হচ্ছে সর্বশেষ লেকচার এবং এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা ফলো করছি অ্যান গ্রেগরি ম্যানকিউয়ের প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স বইটা। আমরা গত লেকচারে দেখেছি যে বিভিন্ন ধরনের যে কস্ট আছে সেই বিভিন্ন ধরনের কস্ট এর হিসাব কিভাবে হয় এবং হচ্ছে সেগুলোর প্রপার্টি কি এবং সেগুলোর শেপ কেমন ধরনের হয়। এই লেকচারে আমরা প্রথমে হচ্ছে গিয়ে কস্ট রিলেটেড একটা কুইজ দেখব। Suppose Honda's total cost of producing 4 cars is 225,000 and its total cost of producing 5 cars is $250,000. What is the average total cost of producing 5 cars? What is the marginal cost of the 5th car? Draw the marginal cost curve and the average total cost curve for a typical firm and explain why these curves cross where they do. মানে আমাদের কাছে বলা হচ্ছে যে সাপোজ Honda's total cost of producing 4 cars is 2,25,000 টাকা হচ্ছে গিয়ে ডলার হচ্ছে 4টা কারের প্রডিউস করার টোটাল কস্ট অ্যান্ড 5টা কারের প্রডিউসের টোটাল কস্ট হচ্ছে 2,50,000 টাকা। এখন আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ইজ দি অ্যাভারেজ টোটাল কস্ট অফ প্রডিউসিং 5 কার্স, 5টা গাড়ি উৎপাদনের জন্য অ্যাভারেজ টোটাল কস্ট কত হবে এবং 5 নম্বর গাড়ির ক্ষেত্রে মার্জিনাল কস্ট কত হবে। সো আমরা দেখি যে আমাদেরকে 4টা গাড়ির টোটাল কস্ট হচ্ছে $2,25,000, 5টা গাড়ির টোটাল কস্ট হচ্ছে $2,50,000। এখন অ্যাভারেজ টোটাল কস্ট অফ প্রডিউসিং 5 কার্স কত হবে। আমরা দেখে এসেছি যে অ্যাভারেজ টোটাল কস্ট বের করার জন্য আমাদেরকে টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হয়। সো 5টা কারের যে টোটাল কস্ট আছে সেই টোটাল কস্টকে আমি 5 দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই হবে হচ্ছে আমার অ্যাভারেজ টোটাল কস্ট বা এটিসি। দেন আমরা দেখব যে আমাদের 5 নম্বর কারের 5th কারের ক্ষেত্রে মার্জিনাল কস্ট কত হবে। এখন মার্জিনাল কস্ট সম্বন্ধে আমরা জানি মার্জিনাল কস্ট কি, যে অতিরিক্ত 1 ইউনিট উৎপাদনের জন্য কতটুকু এক্সট্রা ব্যয় করতে হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে মার্জিনাল কস্ট। সো যখন 4টা কার উৎপাদন করা হচ্ছিল তখন $2,25,000 লাগছিল, এখন যখন 5টা কার হচ্ছে তখন $2,50,000 লাগছে। সো দুইটার যে ডিফারেন্স $25,000 সেটাই হচ্ছে আমাদের 5 নম্বর কারের ক্ষেত্রে মার্জিনাল কস্ট। আমাদের এর পরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে ড্র দ্য মার্জিনাল কস্ট কার্ভ অ্যান্ড দ্য অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ ফর আ টিপিক্যাল ফার্ম। সো একটা টিপিক্যাল ফার্মের ক্ষেত্রে, একটা নর্মাল ফার্মের ক্ষেত্রে যে মার্জিনাল কস্ট কার্ভ এবং দ্য অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভের শেপটা কিরকম হবে। আমরা এখানে সবকিছুই সেমই দেখতে পাচ্ছি, একটা জিনিস বাদে সেটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। এখানে আমরা মার্জিনাল কস্ট কার্ভটা দেখতে পাচ্ছি যে প্রথমে ডিক্রিজ হয়েছে এবং পরে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে এবং ইনক্রিজ হচ্ছে। সো আমরা আগের লেকচারে দেখেছি যে মার্জিনাল কস্ট কার্ভটা একটা স্ট্রেট লাইন থাকে এবং এখানে আমরা দেখছি যে ইউ শেপের একটা মার্জিনাল কস্ট কার্ভ দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে কোনটা সঠিক, স্ট্রেট লাইনটা সঠিক না ইউ শেপের এমসি কার্ভটা সঠিক। বিষয় হচ্ছে যে দুইটাই সঠিক হবে। আমরা স্ট্রেট লাইনটা দিয়ে হচ্ছে গিয়ে আসলে নর্মালি থিওরিটিক্যালি ভালোভাবে বোঝার জন্য, থিওরিটিক্যালি বিভিন্ন বিষয় এক্সপ্লেইন করার জন্য স্ট্রেট লাইনটা ধরলে সুবিধা হয়, তাই হচ্ছে গিয়ে বইয়ে ওই ক্ষেত্রে স্ট্রেট লাইনটাই দেখানো হয়েছে। বাট আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো একটা ফার্মে মার্জিনাল কস্ট কার্ভ দেখব তখন আমরা দেখব যে এরকম ইউ শেপ বা এস শেপেরই হয়ে থাকে মার্জিনাল কস্ট কার্ভটা। নর্মালি স্ট্রেট লাইনটাও ভুল না, স্ট্রেট লাইনটাও সঠিক, কিন্তু স্ট্রেট লাইনটা আর কি থিওরিটিক্যালি ইউজ করা হয়। আর প্র্যাকটিক্যালি কোনো একটা ফার্মের আমি যদি সত্যি সত্যি দেখি মার্জিনাল কস্ট কার্ভ তখন এটা দেখবো আমি ইউ শেপের হচ্ছে। দেন আমাদের আরেকটা কোশ্চেন ছিল যে হোয়াই এমসি অ্যান্ড এটিসি কার্ভস ক্রস হোয়ার দে ডু। এখন এমসি কার্ভ আর এটিসি কার্ভ কোথায় ক্রস করে আমরা আগের ভিডিওতেও দেখেছি যে এমসি কার্ভ অলওয়েজ ইন্টারসেক্ট দ্য এটিসি কার্ভ অ্যাট দ্য মিনিমাম পয়েন্ট অফ এটিসি। মানে অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভের এই যে অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ এর যে মিনিমাম পয়েন্ট আছে সেই মিনিমাম পয়েন্টে মার্জিনাল কস্ট হচ্ছে ইন্টারসেক্ট করে। এখন প্রশ্ন হতে পারে যে কেন করে, কারণ হচ্ছে যখন মার্জিনাল কস্ট কার্ভ অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভের থেকে কম হয় তখন কি হয় যে অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভটা ফল করতে থাকে। আবার যখন মার্জিনাল কস্ট কার্ভটা মার্জিনাল কস্টটা অ্যাভারেজ টোটাল কস্ট থেকে বেশি হয় তখন অ্যাভারেজ টোটাল কস্ট কমতে শুরু করে। সো দ্য পয়েন্ট হোয়ার এমসি ইকুয়ালস টু এটিসি ইজ দ্য মিনিমাম পয়েন্ট অফ
এটিসি মানে হচ্ছে যে মিনিমাম পয়েন্ট অফ এটিসি যেখানে আছে সেখানে মার্জিনাল কস্ট এবং হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্টটা সেম হবে। এখন এটা আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ টোটাল কস্টের যে রিলেশনশিপ, সেটা আমরা আগের লেকচারেও দেখেছি দুটো রিলেশনশিপটা কিরকম, যে একটা কমলে আরেকটা কমতে থাকে। মানে মার্জিনাল কস্ট যদি কম হয় তাহলে এটিসিও কমতে থাকে, মার্জিনাল কস্ট বেশি হলে এটিসিও কমতে থাকে। এটার একটা ভালো এক্সাম্পল দেওয়া যায় যে আমার রেজাল্ট যদি হয় এখন আমার সিজিপিএ যদি ধরলাম আমার সিজিপিএ হচ্ছে 3.50, এখন আমার নতুন একটা কোর্সের গ্রেড পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট, অর্থাৎ হচ্ছে আমার সিজিপিএ থেকে বেশি আসছে, তো রাইট। সো আমার নতুন যে সিজিপিএটা হবে সেটা কিন্তু আমার বেশি হবে, বাড়তে থাকবে। এবং আবার আমার যদি উল্টাটা হয় যে আমার সিজিপিএ যা আছে আমার নতুন কোর্সে গ্রেড পয়েন্টটা তার থেকে কম, তখন কি হবে যে আমার সিজিপিএটা কমতে থাকবে, তাই না? বিষয়টা কষ্টের ক্ষেত্রেও বিষয়টা এরকমই। সো আমরা এখন দেখব যে শর্ট রানের ক্ষেত্রে এবং লং রানের ক্ষেত্রে অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভগুলো কিরকম হয়। শর্ট রানের ক্ষেত্রে আসলে কি হয় যে শর্ট রানে তো ফার্ম তার সাইজ, ফ্যাক্টরি সাইজটা চেঞ্জ করতে পারে না। সো প্রত্যেকটা ফার্মের জন্য আলাদা আলাদা ইউ শেপের অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ থাকে। আমরা এখানে 3টা কার্ভ দেখতে পাচ্ছি ব্লু কালারের, তিনটা ফার্মের ক্ষেত্রে। সো প্রথমে যে কার্ভটা আছে এটা হচ্ছে স্মল ফ্যাক্টরি, স্মল ফার্ম, এবং এরপরটা হচ্ছে মিডিয়াম ফার্ম, এরপরটা হচ্ছে লার্জ ফার্মের জন্য। সো যেটা হচ্ছে এটিসি কার্ভ ফর স্মল ফ্যাক্টরি, এখানে আমরা দেখব যে এটা হচ্ছে যেহেতু স্মল একটা ফ্যাক্টরি, সো এটার ক্যাপাসিটি কম এবং কম আউটপুট প্রডিউস করলে সেখানে এফিশিয়েন্ট হয় বিষয়টা, তার এফিসিয়েন্সি ভালো থাকে ফার্মের যদি আমি কম প্রোডাকশন করি। স্মল ফার্মের ক্ষেত্রে আর কি বেশি আউটপুট করতে গেলে কি হবে, বেশি আউটপুট করতে গেলে তখন হচ্ছে ক্রাউডিং তৈরি হবে এবং তখন হচ্ছে এই অংশটাতে কস্ট বেড়ে যাবে। যদি আমি কোয়ান্টিটি বাড়াই প্রোডাকশনে, সো তখন কি হবে যে কস্টটা বেড়ে যাবে, যেটা অবশ্যই ফার্মের জন্য এফিশিয়েন্ট না। মিডিয়াম ফ্যাক্টরির ক্ষেত্রে বেশি আউটপুট হ্যান্ডেল করতে পারবে, ট্রু। দেন লার্জ ফ্যাক্টরির ক্ষেত্রে যেহেতু ফ্যাক্টরিটা লার্জ, সো প্রোডাকশন ভলিউম এখানে অনেক বেশি হবে এবং খুব সহজে বড় একটা প্রোডাকশন ভলিউম হ্যান্ডেল করতে পারবে। কিন্তু যদি আমি লার্জ ফ্যাক্টরিতে উল্টো কাজ করি, মানে কম প্রোডাকশন করি, তখন আবার কি হবে, এটা এই লার্জ ফার্মের জন্য এফিশিয়েন্ট হবে না। লার্জ ফার্মটা কি হবে, অলওয়েজ বেশি প্রোডাকশনের ক্ষেত্রেই এফিশিয়েন্ট হবে। এখন এই যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ফার্মের ক্ষেত্রে আলাদা আলাদা এটিসি কার্ভ দেখলাম, এই আলাদা আলাদা কার্ভগুলো মিলেই একটা লং রান হবে, লং রান এটিসি পাবো আমরা। লং রান এটিসি হচ্ছে বিভিন্ন শর্ট রান এটিসি কার্ভের লোয়েস্ট পসিবল পয়েন্ট, যে লোয়েস্ট পসিবল পয়েন্টগুলো এগুলো মিলিয়ে বানানো একটি স্মুথ কার্ভ, এবং এই কার্ভটাকে কখনো এনভেলপ কার্ভও বলা হয়ে থাকে। মানে লং রান অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভটা কি হচ্ছে যে প্রত্যেকটা আমার যে বিভিন্ন শর্ট রান অ্যাভারেজ টোটাল কস্ট আছে সেই শর্ট রানের যেই লোয়েস্ট পসিবল পয়েন্টটা আছে সেই পয়েন্টগুলো মিলে হচ্ছে গিয়ে আমার লং রান অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ। সো আমরা লং রানের ক্ষেত্রে তো আসলে ফ্যাক্টরি সাইজ সে স্মল থেকে মিডিয়াম করতে পারে, মিডিয়াম থেকে লার্জ করতে পারে, তাই না? এখন আমরা এই লং রানের ক্ষেত্রে আমরা 3টা রিজিয়ন দেখতে পাচ্ছি। একটা রিজিয়ন হচ্ছে ইকোনমিজ অফ স্কেল, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, আর একটা হচ্ছে ডিসইকোনমিজ অফ স্কেল। 3টা রিজিয়ন দিয়ে কি বোঝায়, হাউ কস্ট চেঞ্জেস উইথ স্কেল, মানে কস্টটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে প্রোডাকশনের সাথে সাথে, এই 3টা রিজিয়ন দিয়ে আমাদেরকে সেটাই বোঝায়। প্রথম রিজিয়নটাতে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো প্রথম রিজিয়নটার নাম হচ্ছে ইকোনমিজ অফ স্কেল। এখানে আমরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝবো যে এখানে যদি আমি আমার আউটপুটটা বাড়াই তাহলে কি হচ্ছে, আউটপুটটা বাড়লে আমার অ্যাভারেজ যে কস্টটা আছে সেই কস্টটা কমছে। এখন প্রশ্ন হতে পারে কেন কমে, এটা প্রোডাকশন বাড়ার পরে অ্যাভারেজ কস্টটা কেন কমছে, এটা হতে পারে স্পেশালাইজেশনের জন্য, হতে পারে বেটার ইউজ অফ মেশিনারির জন্য, কিংবা স্প্রেডিং অফ ফিক্সড কস্টটা যেহেতু স্প্রেড হয়ে যাচ্ছে, সো অ্যাভারেজ ফিক্সড কস্টটা কিন্তু আমার কমে যাচ্ছে প্রোডাকশন বাড়ার সাথে সাথে, তাই না? দেন হচ্ছে সেকেন্ড রিজন যেটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলটাই হচ্ছে একটা এফিশিয়েন্ট রিজিয়ন, একটা লং রানে একটা ফার্মের জন্য এফিশিয়েন্ট রিজন হচ্ছে এই কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলটা, কারণ এই রিজিয়নটাতে কি হচ্ছে যে কস্ট কিন্তু
সেম থাকছে, কনস্ট্যান্ট থাকছে, তাই না? এই রিজিয়নটাতেই আমি প্রোডাকশন যত বাড়াই না কেন আমার কস্ট আগে যতটুকু ছিল প্রোডাকশন বাড়ানোর পরে কিন্তু ততটুকুই থাকছে এই রিজিয়নটার ক্ষেত্রে। সো এই রিজনটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, এবং এটা হচ্ছে লং রানের একটা এফিশিয়েন্ট রিজিয়ন। লাস্টের রিজিয়নটা হচ্ছে ডিসইকোনমিস অফ স্কেল, এবং ডিসইকোনমিস অফ স্কেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাকশন বাড়লে এটার কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। সো এটা বাড়ার কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট কমপ্লেক্সিটি হতে পারে, কিংবা কোঅর্ডিনেশন প্রবলেম হতে পারে, কিংবা ওভারক্রাউডিং এর জন্য এই কস্টটা বাড়তে পারে। সো আমরা আমাদের এখানে দেখলাম হচ্ছে যে অ্যাভারেজ টোটাল কস্টে শর্ট রানের ক্ষেত্রে এবং লং রানের ক্ষেত্রে কিরকম হয়, এবং এখানে আমরা একটা ছোট্ট একটা কুইজ দেখব। ইফ বোয়িং প্রডিউসেস 9 জেটস পার মান্থ, its long run total cost is $9 million per month. If it produces 10 jets per month, its long run total cost is $9.5 million per month. Does Boeing exhibit economies or diseconomies of scale? এখন এটা আমরা কিভাবে বের করব? আমাদেরকে দেওয়া আছে কি যে লং রান অ্যাভারেজ কস্ট হচ্ছে 9 জেটের জন্য কত। অ্যাভারেজ কস্ট মানে কি আমি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করব, তাই না? সো এটা হচ্ছে 1 মিলিয়ন পার জেট ডলার, দেন হচ্ছে 10 জেটের জন্য আসে হচ্ছে 0.95 মিলিয়ন পার জেট, রাইট? সো অ্যাভারেজ লং রান কস্ট ডিক্রিজড when output increased from 9 to 10 জেট। আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রোডাকশন যখন বাড়ছে, মানে প্রোডাকশন যখন 9টা জেটের থেকে 10টা জেট যখন উৎপাদন হচ্ছে, তখন কিন্তু আমার অ্যাভারেজ কস্ট কমছে। খেয়াল করে যদি আমরা দেখি, যখন 9টা জেট উৎপাদন করা হচ্ছিল তখন অ্যাভারেজ কস্ট ছিল $1 মিলিয়ন পার জেট, আর এখন যখন 10টা জেট উৎপাদন করা হচ্ছে তখন কি হচ্ছে 0.95। সো একের থেকে কম। সো আগে যতটুকু খরচ হতো 1 ইউনিট বেশি প্রোডাকশনের জন্য, কিন্তু অ্যাভারেজ কস্টে কিন্তু কমেছে। আমরা কি দেখেছি, কোন রিজিয়নটাতে প্রোডাকশন বাড়লে কস্ট কমে? এই ইকোনমিক্স অফ স্কেল ফার্স্ট যে রিজিয়নটা আছে সেখানে হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন বাড়লেও কস্টটা কমে যায়। সো আমরা এখানে তাই দেখতে পাচ্ছি। সো বলতে পারি যে বোয়িং ইজ এক্সপেরিয়েন্সিং economies of scale because producing more jets lowers the per unit of cost. So আমাদের the cost of production চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে, এবং আমরা ম্যানকিউর বইতে যতটুকু ছিল ততটুকু আমরা ভালোভাবে ক্লিয়ার করার ট্রাই করেছি।